আমরা এটা নিয়ে রাজনীতি করব না, কিন্তু কি করেছেন আপনারা? একটাকেও তো ছাড়ার কোনো সিন নেই। আপনার প্রাক্তন মেয়রের সই আছে, এতে কাউকে ছাড়া হবে না। প্রাক্তন মেয়রের সই আছে, কাউকে ছাড়া হবে না। আজকে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যা হুঙ্কার দেখলাম, তাতে কলকাতার প্রাক্তন মেয়র সদ্য রিজাইন করেছেন ফিরহাদ হাকিমের জেল যাত্রা মনে হচ্ছে শুধু সময়ের অপেক্ষা। তারাতলা গোডাউন কাণ্ড শুনে নিয়েছেন আপনারা। এখন অব্দি যেটুকু দেখা যাচ্ছে, ঘটনায় প্রায় 11 জনের মৃত্যু হয়েছে, 19 জন আহত। আজকে বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন যাদের মৃত্যু হয়েছে, এবং যারা আহত তাদেরকে 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। তারাতলা গোডাউন কাণ্ডের ঘটনা আমি আপনাদের বলবো, এছাড়া আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আমি আপনাদের শোনাবো। মাদ্রাসাগুলো থেকে চিঠি গেছে রাজ্য সরকারের তরফ থেকে। আর আগামী 29 তারিখ সোমবার এই রাজ্যে যাতে ইউনিভার্সাল সিভিল ল বা অভিন্ন দেওয়ানই বিধি, ইউনিফর্ম সিভিল কোড চালু হয়, তার জন্য বিল আসছে। সবটা শোনাবো, তবে তার আগে আমি তো এখন আর শুধু সাংবাদিক নই বা শুধু মিডিয়ার লোক নই। ইতিমধ্যে আপনারা জানেন আমি মেমারির বিধায়ক, ভোটে জেতার পর মেমারির মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছে। সেই মেমারির জন্য একটা বড় খবর আছে। আমি বলেছিলাম এই বড় খবরটা আরেকটু এগোলে আমি মেমারিবাসীকে জানাবো। সবচেয়ে বড় খবরটা এবার আমি দিতে চলেছি। ইতিমধ্যে মেমারিবাসী আপনারা জানেন যে গত 30 বছরে যেটা হয়নি, সেই মেমারি জিটি রোডের ওপর মেমারিতে একটি রেল ওভারহেড ব্রিজ হবে, এবং রসুলপুরের জিটি রোডের ওপর মানুষের যেটা স্বপ্ন ছিল 30 বছর ধরে, সেই রসুলপুর জিটি রোডের ওপর রেল ওভারহেডের ব্রিজ হবে, যাতে এই দুটো রেল গেটে কোনো গাড়িকে কোনো মানুষকে আর দাঁড়িয়ে থাকতে না হয়। ইতিমধ্যে সার্ভে হয়ে গেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 15 দিন, শপথ নেবার 15 দিনের মধ্যে এই দুটো রেল গেটের সার্ভে করিয়ে দিয়েছে। আর এর চেয়েও বড় খবর যেটা আমি মেমারিবাসীকে দেব বলেছিলাম, সেটা আজকে দিতে চলেছি। বর্ধমান সদর দক্ষিণ মহকুমা, আমার তরফ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকারকে প্রস্তাব দেওয়া হয়েছিল, লিখিত প্রস্তাব, যে এই যে বর্ধমান সদর দক্ষিণ মহকুমা, যেটি বর্ধমান শহরে অবস্থিত এবং যেটির হেডকোয়ার্টার বর্ধমানে অবস্থিত, কিন্তু সেটা বর্ধমান সদর উত্তরের মধ্যে পড়ে। অর্থাৎ বর্ধমান দক্ষিণ সদর মহকুমার যে হেডকোয়ার্টার, সেটা নিজের এলাকার মধ্যে পড়ে না। আর সেটা হওয়া উচিত এই মেমারিতে, কারণ মেমারি, জামালপুর, রায়না, মন্তেশ্বর এই সমস্ত বিধানসভার মানুষ তারা বর্ধমানে শহরে যেতে চায় না। তাছাড়া বর্ধমান ছোট শহর, যানজট হয়ে যায়, ফলে আরো বিভিন্ন কারণ, যেমন এই বর্ধমান সদর দক্ষিণ মহকুমা, যেখানে 5টা থানা আছে, 6টা ব্লক আছে, 6টা পঞ্চায়েত সমিতি, 58টা গ্রাম পঞ্চায়েত, 643টা মৌজা, 624টা বসতিপূর্ণ গ্রাম, 2টো সেন্সাস টাউন, আলিপুর ও শেয়ারা বাজার, আর একটা পুরসভা মেমারি। তাই বর্ধমান এই সদর মহকুমার যে হেডকোয়ার্টার, সেটা মেমারি শহরে ট্রান্সফার করা হোক, এটা আমার প্রস্তাব ছিল পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে, যাতে এই ভূমি রাজস্ব সংক্রান্ত কাজ, আইন আদালতের কাজ, শংসাপত্র লাইসেন্সের কাজ, সামাজিক উন্নয়নমূলক কাজ, ত্রাণ, দুর্যোগ ব্যবস্থাপনা, জন অভিযোগ, পঞ্চায়েত, নির্বাচন, সমস্ত যাতে এই সমস্ত কাজগুলো মেমারি শহরেই হয়, এবং জামালপুর, রায়না, মন্তেশ্বরের মানুষ যাতে এখানে এসে কাজ করতে পারে, তার জন্য এই প্রস্তাবটা আমি দিয়েছিলাম। এবং আমি মেমারিবাসীকে বলেছিলাম ভোটের প্রতিশ্রুতি, যাই প্রস্তাব দেবো লেগে থাকবো। এবং সেটা যে হচ্ছে, এটা আমি বাজেট ভাষণেও কিছুটা রাজ্য সরকারকে মনে করিয়ে দিয়েছিলাম যে বাজেট ভাষণে কেন নেই। ঠিক কি বলেছিলাম, এক ঝলক শুনে নিন আপনারা। আমি একটা রাজ্য সরকারকে প্রস্তাব দিয়েছিলাম, এবং সেটা উল্লেখ থাকলে মেমারি বিধানসভার মানুষ খুব খুশি হতো। যেমন একটা প্রস্তাব দিয়েছিলাম, এই বর্ধমান সদর দক্ষিণ মহকুমার যে সদর দপ্তর, সেটা মেমারিতে আনার জন্য। এটার কোনো উল্লেখ নেই। উল্লেখ থাকলে আমার বিধানসভার মানুষ খুব খুশি হতো, কারণ এটা একটা অদ্ভুত জিনিস যে এই বর্ধমান সদর দক্ষিণ মহকুমার যেটা সদর দপ্তর, সেটা সদর দক্ষিণে নেই, সেটা সদর উত্তরে আছে। এবং এই যে সদর দপ্তর যেটা মেমারিতে সরিয়ে আনার কথা আছে, হওয়া উচিত, সেখানে 5টা থানা, 6টা ব্লক, 6টা পঞ্চায়েত সমিতি, 58টা গ্রাম, 643টা মৌজা, 624টা গ্রাম, 2টো সেন্সাস টাউন, আলিপুর, শেয়ারা বাজার, এবং একটি মাত্র এখানে পুরসভা আছে, সেটা হচ্ছে মেমারি। তাই আমি এই সদনে বর্ধমান সদর দক্ষিণ মহকুমার যে সদর দপ্তর, সেটা আমি মেমারিতে সরিয়ে আনার একটা প্রস্তাব দিচ্ছি। এটা হলে অনেকের ভালো হবে, বিভিন্ন রকমের কাজকর্ম আমরা করতে পারবো, বর্ধমান শহরের উপর চাপ কমবে। আর আজকে আমার হাতে এসে গেল পশ্চিমবঙ্গ সরকারের সেই চিঠি, যেখানে
আমাদের রাজ্য সরকারের উদ্যোগে, মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে দেখতে পাচ্ছি চিঠিতে সিনিয়র স্পেশাল সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল চিঠি দিয়েছেন বর্ধমানের জেলা শাসককে, এবং এখানে বলা হয়েছে সাবজেক্ট প্রপোজাল ফর শিফটিং দ্য হেডকোয়ার্টার্স অফ বর্ধমান সদর সাউথ সাবডিভিশন ফ্রম বর্ধমান টাউন টু মেমারি মিউনিসিপ্যালিটি এরিয়া, পূর্ব বর্ধমান। রাজ্য সরকারের তরফ থেকে বর্ধমানের জেলা শাসকের চিঠি দেওয়া হয়েছে যাতে সদর মহকুমার এই যে সাবডিভিশন দক্ষিণ, সেটা যেন মেমারিতে আনা হয়। সেটা নিয়ে কি প্রপোজাল আছে, কি কি সুবিধা অসুবিধা আছে, সরকার কি কি এখানে কাজ করতে পারবে, কি কি বিল্ডিং লাগবে, এই সমস্ত খতিয়ে দেখে ডিএম সাহেবকে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে রাজ্য সরকারের কাছে। অর্থাৎ মেমারির বিধায়ক মানব গুহ রাজ্য সরকারের কাছে যে প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাব সঠিক, সেই প্রস্তাবের বাস্তবায়ন কতটা করা যায় সেই নিয়ে ভাবতে বর্তমানে জেলা শাসকের চিঠি দিল রাজ্য সরকার, এবং এখানে বিভিন্ন বিষয় খতিয়ে দেখার কথা বলা হয়েছে। আমাদের রাজ্য সরকার কোনো প্ল্যান পরিকল্পনা ফেলে রাখে না, সেটা যদি সেই প্ল্যানটা যদি বাস্তব প্ল্যান হয় তাহলে বিধায়ককে গুরুত্ব দিয়ে রাজ্য সরকার সেই প্ল্যানটা ভেবে দেখবে। আর মেমারিতে যদি এই বর্ধমান সদর দক্ষিণের যে হেডকোয়ার্টার চলে আসে, তার চেয়ে মেমারিবাসীর চেয়ে বড় জিনিস, বড় কৃতিত্ব আর হবে না, এটা প্রত্যেকটা মেমারি বিধানসভার প্রতিটি মানুষ নিশ্চয়ই বুঝতে পারছেন। এই তারাতলা বিপর্যয় ফিরে আসি, 11 জনের মৃত্যু হয়েছে, 19 জন আহত হয়েছেন। ফিরহাদ হাকিম কি জেলে যাবেন? অন্তত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা বলছেন তাতে ফিরহাদ হাকিমের জেলে যাওয়াই উচিত। তার প্রাক্তন যিনি ওএসডি ছিলেন, অফিসার অন স্পেশাল ডিউটি, কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এসেছে এই দুর্নীতিকাণ্ডে, যেখানে প্ল্যান পারমিশন কিচ্ছু নেই। কে এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়? কোটি কোটি টাকার টেন্ডার পাইয়ে দিত, তার প্ল্যান ছাড়া একটাও প্ল্যান পাস হতো না। এই কালীচরণ বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে জড়িয়ে গেছে ফিরহাদ হাকিমের নাম। বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন দেখুন আপনারা। এই বিল্ডিং প্ল্যানটা জানুয়ারি মাসের 17 তারিখ 26-এ আপনারা দিয়েছেন। এখানে সব বের করেছি আমরা। এ আপনাদের পাপের ফল। সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যুপুরীতে আপনারা পরিণত করেছেন। একাধিক ইনসিডেন্ট, গার্ডেন রিচ থেকে শুরু করে শিক্ষা নেননি, সংশোধন করেননি, কোন উদ্ধার কার্যে এনডিআরএফ এবং আর্মিকে কোনোদিন ডাকেননি। গার্ডেন রিচের ধ্বংসস্তূপে আপনার জেলা মুর্শিদাবাদের যারা হাত খুলে মমতা ব্যানার্জিকে ভোট দেয় মুসলিম, তাদের 14 জন চাপা পড়ে মারা গেছিল, একজনকে উদ্ধার করতে পারেননি আপনারা জীবিত। আমরা এটা নিয়ে রাজনীতি করব না, কিন্তু কি করেছেন আপনারা? একটাকেও তো ছাড়ার কোনো সিন নেই। আপনার প্রাক্তন মেয়রের সই আছে এতে, কাউকে ছাড়া হবে না। আপনার ইঞ্জিনিয়ার যাদের নাম আছে, it is found that Sri Aminur Sheikh, sub assistant engineer, Sri Nirmalendu Sardar, assistant engineer, Sri Ranjan Das, executive engineer, has not discharged their duties and responsibilities in respect of the in-state premises. আমরা পুরো ফ্যাক্ট ফাইন্ডিং বের করেছি, কোনো ছাড়াছাড়ির সিন নেই। আমরা এখনো পর্যন্ত 5টাকে অ্যারেস্ট করেছি। গুলজার হোসেন, সুপারভাইজার অফ আসগরকেও খুঁজছি। যদি নিচে চাপা পড়ে থাকেন আলাদা কথা, আমি চাইবো জীবিত বেরোক। কি করে এইসব লোক এই জায়গাগুলোতে ঢোকে বের করতে হবে। অ্যারেস্ট হয়েছে গুলজার হোসেন, সুপারভাইজার অফ আসগর, কমল সামন্ত, আয়রন স্ট্রাকচার ফেব্রিকেটর, শম্ভুনাথ বেহেরা, লিজি অফ ল্যান্ড, দিবাকর ভান্ডারী, লেবার সাপ্লায়ার কাম ট্রাইমেক্স কন্ট্রাক্টর, আব্দুল হামিদ
ব্রোকার ফর স্যাংশন প্ল্যান ফর কেএমসি। আপনার কেএমসি তে কি হয়েছে আমরা জানি না, আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামাক স্ট্রিট, সবাই জানে। আর এই কালী বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে, আর এখান থেকে টাকাটা তুলে ওখানে পাঠায়। আমরা সব জানি, সব বের করেছি, আমরা এফআইআর হয়েছে, আরো ব্যবস্থা নিচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার বললেন, প্রাক্তন মেয়রের সই আছে, কাউকে ছাড়বো না। ফিরাদ হাকিম কি এই তারাতলা কাণ্ডে জেলে যেতে চলেছেন? অন্তত সাংবাদিকরা তেমনটাই মনে করছেন যে এই রকম দুর্নীতি আর কতদিন চলবে। এই গোডাউন চাপা পড়ে যারা মারা গেল, এই মৃত্যুর পেছনে দায়ী কে? ফিরাদ হাকিম, কালী, না আর কেউ? এর সঙ্গে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্বতন সরকার জড়িত আছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তৃণমূলের দুর্নীতির কারণে আজকে বাংলার সাধারণ মানুষকে প্রাণ বিসর্জন দিতে হচ্ছে, মারা যাচ্ছেন তৃণমূলের কারণে, তৃণমূলের দুর্নীতির কারণে। 5 সদস্যের সিট গঠন করা হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন এই সৈয়দ মোহাম্মদ গুলজার বিল্ডিং সুপারভাইজার, তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং জানা যাচ্ছে তিনি বলাটা ভুল, এই লোকটা একটা মারাত্মক অপরাধী যাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এতদিন ছেড়ে রেখেছিল। আশা করি এই অপরাধীরা গ্রেপ্তার হবে এবং এদের মাথা কলকাতা পুরসভার চেয়ারম্যান ফিরাদ হাকিমও অ্যারেস্ট হবেন এবং জেলে যাবেন, সেটা দেখার জন্য বাংলার মানুষ অপেক্ষা করে বসে আছে। একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ঘটনার পর। কলকাতার সমস্ত বিল্ডিং নির্মাণের কাজ আপাতত বন্ধ। তৃণমূলের আমলে কি কি দুর্নীতি হয়েছে তা খতিয়ে দেখা হবে। কলকাতার সমস্ত বিল্ডিং নির্মাণের অনুমতি আপাতত বন্ধ রাখা হয়েছে। খতিয়ে দেখা হবে কারা কারা দুর্নীতি করে তৃণমূল নেতাদের টাকা দিয়ে, ফিরাদ হাকিমকে টাকা দিয়ে এই সমস্ত বিল্ডিং এর প্ল্যান পাস করিয়েছিলেন বা প্ল্যান পাস করানোর তালে ছিলেন। যদি তৃণমূলের সরকার আবার আসতো, এই বেআইনি গোডাউন গুলো, বেআইনি বাড়িগুলো, বেআইনি বিল্ডিং গুলো তৈরি হতো, সেগুলো আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার বন্ধ করে দিলেন। আপাতত এগুলো 31শে জুলাই অবধি বন্ধ থাকবে। সবকিছু খতিয়ে দেখা হবে। যদি অডিটে সবকিছু ঠিক থাকে তাহলে 1 আগস্ট থেকে কাজ শুরু করা হবে, পরিষ্কার জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। এবং দুটো বড় খবর এই মুহূর্তে ঘটেছে। কি বড় খবর? রাজ্য সরকারের কাছে চিঠি গেছে যেগুলো অনুমোদনহীন মাদ্রাসা আছে, পরিষ্কার জানাতে হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নেই, এখন পদ্মফুলের সরকার, ডাবল ইঞ্জিনের সরকার, বিজেপির সরকার, নরেন্দ্র মোদীর সরকার, শুভেন্দু অধিকারী সরকার, শ্রমিক ভট্টাচার্যের সরকার, আমাদের সরকার, আপনাদের সরকার। এখন এই অনুমোদনহীন মাদ্রাসা সব কটাকে জানাতে হবে 7 দিনের মধ্যে। কতজন ছেলে আছে, কি কি পড়ানো হয়, সবকিছু ডিটেলস জানাতে হবে। তবে শুধু অনুমোদনহীন মাদ্রাসা নয়, যাদের অনুমোদন আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আমলে অনুমোদন পেয়েছে, তাদেরকেও এই নির্দেশের মধ্যে আনানো উচিত। 17টা জেলা, আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, হুগলি, হাওড়া থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা, উত্তর দিনাজপুর, 17টা জেলার জেলা সংখ্যালঘু কল্যাণ আধিকারিকের কাছ থেকে এই রিপোর্ট নেবে রাজ্য সরকার যে এই অনুমোদনহীন মাদ্রাসাগুলোতে কত ছাত্রছাত্রী পড়াশোনা করে, এবং এই সমস্ত মাদ্রাসা যারা টিআইসি আছেন, টিচার ইনচার্জ, তাদেরকে সশরীরে স্বাক্ষর করতে হবে। অর্থাৎ মিথ্যা তথ্য দিলেও বাঁচার আর কোনো রাস্তা নেই। এবং আজকের দিনের সবচেয়ে বড় খবর যেটা, যে অভিন্ন দেওয়ানি বিধি আইন, অভিন্ন দেওয়ানি আইন, ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি এই পশ্চিমবঙ্গে চালু হচ্ছে। পশ্চিমবঙ্গ হবে 4র্থ রাজ্য। এর আগে কোথায় কোথায় চালু হয়েছে? উত্তরাখণ্ড, গুজরাট, আসাম, এবং এরপরে পশ্চিমবঙ্গ হবে 4র্থ রাজ্য যেখানে অভিন্ন দেওয়ানি বিধি পাশ হবে। এর জন্য 29শে জুন রাজ্য বিধানসভায় বিল পেশ হবে, যেখানে সমস্ত বিজেপি বিধায়কদের হাজির থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং আরো একটা বিল ওই 29শে জুন পেশ হবে। দুটো বিল পেশ হবে। 1 নম্বর অভিন্ন দেওয়ানি বিধি আইন, ইউনিফর্ম সিভিল কোড। বিরোধীরা বাধা দেবে, কিন্তু বিরোধী কোথায়, কারা বাধা দেবে? তৃণমূল তো ভেঙে গেছে, সিপিএম এ তো কিছুই নেই, ওই 2-4 জন পড়ে আছে। ফলে অভিন্ন দেওয়ানি বিধি চালু হবে। এই জন্যই তো মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। আর একটা বিল আসবে, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন, সম্পত্তি বিক্রি করে দুর্নীতির টাকা উদ্ধার করা হবে। যে সমস্ত তৃণমূলের নেতারা দুর্নীতি করেছেন তাদের সম্পত্তি পরবর্তীকালে ক্রোক করে, বাজেয়াপ্ত করে, নিলাম করে, বিক্রি করে যা যা দুর্নীতি করেছেন সেই দুর্নীতির টাকা উদ্ধার করা হবে।
আর ইউসিসি চালু হবে, অভিন্ন দেওয়ানি বিধি। আমরা হাত তুলে এটাকে সাপোর্ট জানাবো। আমাদের পশ্চিমবঙ্গে এই ইউসিসি চালু হওয়া অত্যন্ত দরকার, যেটা ইতিমধ্যে উত্তরাখণ্ড, গুজরাট এবং অসমে দেখেছি। পশ্চিমবঙ্গ হবে চতুর্থ রাজ্য যেখানে অভিন্ন দেওয়ানি আইন কার্যকর করা হবে। বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ, সম্পর্ক, এই সবগুলো নিয়ে একটা অভিন্ন দেওয়ানি বিধি থাকাটা অত্যন্ত দরকার। একই রাজ্যের মানুষ একটা কাজ করবে হিন্দু ধর্ম বলে, একই রাজ্যের মানুষ মুসলিম বলে তাদের জন্য কোনো নিয়ম কানুন থাকবে না, তারা নিজেদের নিয়ম কানুন চলবে, এটা হতে পারে না। এই জন্যই হিন্দুরা বিজেপিকে ভোট দিয়ে এই রাজ্যের ক্ষমতায় এনেছে। আপনারা তৈরি থাকুন 29শে জুনের জন্য, যেদিন সকাল 11টা থেকে বিধানসভায় পেশ হবে দুটো বিল। তৃণমূল নেতাদের সম্পত্তি বিক্রি করে দুর্নীতির টাকা উদ্ধার হবে, প্রথম বিল। আর আরেকটা বিল, সেটা হবে অভিন্ন দেওয়ানি বিধি আইন। আর আমার মেমারি বিধানসভার জন্য সুখবর, যদি সত্যি বর্ধমান সদর দক্ষিণের হেডকোয়ার্টার মেমারিতে আসে, তাহলে মেমারির ভূগোলটাই পাল্টে যাবে, মেমারির ইতিহাসটাই পাল্টে যাবে। তাই এখনো যারা কর্মী সমর্থক মনে করছেন যে তৃণমূলের ছেড়ে যাওয়া, ওই সরকারি জমিতে দখল করে যাওয়া পার্টি অফিসগুলো চালাবেন, তারা ভুল ভাবছেন। যতদিন মানবগো মেমারির বিধায়ক থাকবে ততদিন তৃণমূল যে কাজগুলো করে গেছে সেই কাজগুলো করতে দেব না। সাধারণ মানুষের পকেট কাটতেও দেব না, তেমনি সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণ করা তৃণমূলের বিল্ডিং গুলো বিজেপির কর্মী সমর্থকরা আপনারা ব্যবহার করতে পারবেন না। সেগুলো পিডব্লিউডির জায়গায় হয়েছে। পিডব্লিউডি যতক্ষণ না ওই রাস্তা চওড়া হয়, যতক্ষণ না সেগুলো ভাঙা পড়ে, ততদিন মেমারি পুরসভাকে হস্তান্তর করে দেবে। তাই আমাদের যারা কর্মী সমর্থক এখনো এই তৃণমূলের নীল সাদা বাড়িগুলোকে হলুদ করে দিয়েছেন, গেরুয়া করে দিয়েছেন এবং নিজেরা ঠ্যাং তুলে বসে আছেন, তাদেরকে বলবো এই চাবিগুলো পিডব্লিউডি বা পুরসভাকে হস্তান্তর করে দিতে। কারণ এগুলো পুরসভাই দেখবে এবং এখানে পুরসভাতে সাধারণ মানুষের কাজ হবে, তৃণমূলীকরণ আর হবে না। তৃণমূল যে অন্যায়গুলো করে গেছে সেগুলো আমার বিধানসভায় হবে না। কি ভাবছেন? দেখতে থাকুন। আর আগে যেটা বলতাম এখনো সেটাই বলবো, কারণ সমালোচনা করতে হবে। যদি পুলিশ প্রশাসন নিজেদের কাজ করতে না পারে তাহলে সমালোচনা হবে, যেটা আমি আপনাদের এই বাজেট সেশনে আমার বক্তব্যে দেখিয়ে দিয়েছি। সরকার পরিবর্তন হয়েছে, মানুষের মানসিকতার পরিবর্তন হয়েছে, মানুষ কাজ চায় এবং দেখতে চায় যে প্রতিশ্রুতিগুলো এককালের বিরোধী দল বিজেপি দিয়েছিল সেটা প্রতিশ্রুতি পালন হচ্ছে। তাই ট্রাফিক যারা এখনো এই ডানকুনি থেকে কলকাতা ঢোকার মুখে ট্রাফিক গুলো সামলাচ্ছেন তারা শুধরে যান। যারা পিজি হসপিটালের মোড়ে ট্রাফিক সামলাচ্ছেন তারা দেখুন যাতে বাসে দাঁড়িয়ে যেন যানজট না হয়। পার্কস্ট্রিটের মোড়ে যারা ট্রাফিক পুলিশ আছে তারা দেখবেন যেন দুটো বাস পাশাপাশি দাঁড়িয়ে সাধারণ মানুষের রাস্তা বন্ধ না করে। সমালোচনা হবে, সরকারে আছি বলেই যে সমালোচনা হবে না, যা খুশি তাই করে যাব, এটা কিন্তু হবে না। কারণ সাংবাদিক মানব গোকে দলের তরফ থেকে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য অনুমতি দিয়েছেন। সেখানে যেমন আমাদের কথা তুলে ধরা হবে, সেখানে মানুষের সুবিধা অসুবিধাও তুলে ধরা হবে এবং সেগুলো প্রতিকারের জন্য সরকারকেই বলা হবে। মানুষ নিজের অভিযোগ জানাতে পারবেন, আর সেই অভিযোগ যদি বাস্তব হয় সেগুলো তুলে ধরবো এবং সেগুলো পুলিশ প্রশাসন এবং আমাদের রাজ্য সরকারকে করার জন্য অনুরোধ করব। তাই যারা ভাবছিলেন শাসক দলের বিধায়ক হয়ে গেছি বলে কোনো কিছু বলবো না, তারা ভুল ভাবছেন। আমি এখনো ওই একই আছি। আর এই হট সিটে যখন বসবো তখন ওই যে কথাটা আমি আপনাদের বলতাম, অনেক ঘটনাই চেপে রাখতে দেব না।